আমরা শুরু করি বিসমিল্লাহ করে। আমাদের কোর্সের নাম হলো কম্পিউটার আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশন। তো কম্পিউটার বলতে আমরা বুঝি যে আসলে যেটার মাধ্যমে আমরা সেট অফ ইনস্ট্রাকশন এক্সিকিউট করে থাকি, আর ওই ইনস্ট্রাকশন এক্সিকিউশনটা আসলে আমরা করে থাকি সিকুয়েন্সিয়ালি। তোমরা যেরকম একটা অ্যালগরিদমের ডেফিনেশন যখন দিতে যাও তখন কি আমরা বলি যে কতগুলো ধাপ। অ্যালগরিদম বলতে কতগুলো কাজের ধাপ, একটা সম্পূর্ণ কাজকে বিভিন্ন ধাপে বা বিভিন্ন স্টেপে ভাগ করে সিরিয়ালি সাজানো হয় একদম ইনপুট থেকে আউটপুট পর্যন্ত। আর এই ইনপুট থেকে আউটপুট পর্যন্ত যে ধাপগুলো আছে এগুলো আসলে কি হবে, সিকুয়েন্সিয়ালি সিরিয়ালি সেগুলো এক্সিকিউট হবে। এটা আমরা অ্যালগরিদমের বেলায় যখন ডেফিনেশন দিই। কম্পিউটারের বেলায় যখন আমরা বলবো যে কম্পিউটারটাকে, ঠিক কম্পিউটারটা আসলে কি ইনস্ট্রাকশন গুলোই কিন্তু সিকুয়েন্সিয়ালি কিন্তু আসলে এক্সিকিউট করে, হয়তো বিভিন্ন ধরনের প্রায়োরিটি এর জন্য আগে পরে হইতে পারে, প্রায়োরিটি শিডিউল। কারণ আমরা তো জানি যে প্রায়োরিটি সেট করা যায় প্রত্যেকটা ইনস্ট্রাকশন, কিন্তু ইনস্ট্রাকশন গুলো প্রায়োরিটি হইলেও তো আসলে সিকুয়েন্সিয়ালি করবে। তো কম্পিউটার এবং অ্যালগরিদমের ডেফিনেশন দিতে গেলে আমাদের দুইটা ওয়ার্ড করতে হয়, যে ইনস্ট্রাকশন গুলো সিকুয়েন্সিয়ালি এক্সিকিউট করতে হবে। দেন হলো আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশন। আর্কিটেকচারটা হলো those attributes that are visible to the programmer, ভিজিবল টু দ্য প্রোগ্রামার। যেমন ধর আমরা এখানে ইনস্ট্রাকশন সেট, নাম্বার অফ বিটস ইউজড ফর ডেটা রিপ্রেজেন্টেশন, অ্যাড্রেসিং টেকনিক, এই জিনিসগুলো আসলে আমরা বুঝে থাকি যে আর্কিটেকচার। আর অর্গানাইজেশন হলো হাউ ফিচার্স আর ইমপ্লিমেন্টেড, যে আসলে ফিচারগুলো কিভাবে ইমপ্লিমেন্ট হলো। যেমন ধরো আমি গতকালকে একটা এক্সাম্পল হয়তো তোমাদের সাথে শেয়ার করছি কিনা, আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশন বলতে কি, আমরা যদি একটা বাসা বাড়ির কথা সিম্পল রিয়েল লাইফে এই আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশনটাকে নিয়ে যায় তাহলে কিরকম এই দুইটা ডেফিনেশন হয়। যেমন তুমি একটা বিল্ডিং তুমি তৈরি করবে, বিল্ডিং এর যে একটা নকশা, ধরো এখানে ড্রয়িং রুমটা হবে, এখানে ধরো বেডরুমটা হবে, ঠিক আছে, এখানে কিচেনটা হবে, এখানে অন্য আর একটা রুম হবে। সো এই যে ডিজাইনটা, এটা আসলে আর্কিটেকচার, এবং এটা আমরা দেখতে পাচ্ছি, যার যার বিউটি। ঠিক ওই যে আর্কিটেকচারের উপর বেস করে আমরা যে অর্গানাইজ করি জিনিসটাকে, এরকম হবে এটাকে যে আমরা আলাদা করে সুন্দর করে একটা ডিজাইনে নিয়ে আসি যে কি কি ফিচার থাকবে ওখানে। যেমন আমরা ড্রয়িং রুমে আমরা যে যে ফিচার থাকা দরকার, লিভিং রুমে আমাদের যেসব ফিচার গুলো থাকা দরকার, বা কিচেনে যেসব ফিচার গুলো থাকে, এগুলো যখন আমরা অর্গানাইজ করব তখন এটাকে বলা হচ্ছে যে আসলে এটা অর্গানাইজেশন। যেমন তোমার একটা ক্লাসরুমের কথাই চিন্তা করো, ক্লাসরুমের চার পাঁচটা এই যে একটা ইয়েটা মানে আমরা যে ক্লাসরুমের যে একটা বর্ডার লাইনটা বা এরিয়াটা, এটাকে আমরা একটা আর্কিটেকচার। এই পোর্শনটা, এই ক্লাসরুম ধরো 802 নাম্বার ক্লাসরুম, এই পোর্শনটা 803 নাম্বার ক্লাসরুম, এটা একটা আর্কিটেকচার। এটার ভিতরে যে ধরো টেবিল, চেয়ার, বোর্ড, এই সব কিছু যে আসলে ফিচার গুলো ইমপ্লিমেন্ট করা, এগুলাকে বলা হয় অর্গানাইজেশন। ঠিক আমরা যখন কম্পিউটার ফান্ডামেন্টাল পড়ছি তখন বিভিন্ন ধরনের কম্পিউটার আর্কিটেকচার পড়ছি না, বা কম্পিউটার অর্গানাইজেশন পড়ছি না, যে কম্পোনেন্ট গুলো কিভাবে আসলে সাজানো হয়। ঠিক আছে, আমার ওই ডিজাইনে সার্কিট ডিজাইন তো আমরা পড়ছি, তাই না? সার্কিট ডিজাইন ইলেকট্রিক্যালে বা ইলেকট্রনিক্স সাবজেক্ট গুলোতে সার্কিট ডিজাইন লজিক সার্কিট গুলো কি হয়, লজিকের ভিত্তিতে এক একটা কম্পোনেন্ট গুলো ডিজাইন করা হয়, এবং ওই কম্পোনেন্টের ভিতরে কি অ্যাক্ট করবে। আমি ওই কম্পোনেন্টের ভিতরে ধরো আমি যদি এখানে একটা কম্পোনেন্ট থাকে, এটা একটা কম্পোনেন্ট থাকে, এখানে যদি অর অর বসাই, হ্যাঁ, অর ফিচারটা এখানে বসাই, তার মানে এটা অর এর মতো কাজ করবে। এখানে যদি আমি একজোর বসাই, একজোরের মতো কাজ, ঠিক একজোরটাকে যদি এখানে বসাই, একজোরের মতো কাজ। তার মানে কি ওই ফিচার গুলো কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করি, ওটাই হলো আমার অর্গানাইজেশন। আর আমার যে একটা ডিজাইন ভিজিবল পার্ট, এটাকে বলা হয় আর্কিটেকচার। এই গেল আমাদের আর্কিটেকচার এন্ড অর্গানাইজেশন। দেন আসো আমাদের কম্পিউটিং এবং কম্পিউটার। তো আসলে কম্পিউটিং থেকেই তো আসলে আমাদের কম্পিউটার উৎপত্তি, তাই না? মূলত তো প্রথমেই তো আসলে কম্পিউটার আসেনি, ঠিক আছে। তো তোমাদের মধ্য থেকে যেমন আমাদের সাথে আজকে প্রথম জয়েন করছে বোধহয় আমান। আমান, তুমি প্রথম জয়েন করেছো না? না স্যার, গত ক্লাসে ছিলাম স্যার। আজকে কে যেন প্রথম জয়েন করেছে, আর আমান তাহলে দ্বিতীয়।
আমি প্রশ্ন করেছি স্যার। হ্যাঁ, এই যে নাফিস। নাফিস বলো তো কম্পিউটিং এবং কম্পিউটার দুইটা আসলে একটু তফাৎ করে বলো তো। দুইটা বলতে আসলে কি বুঝো? কম্পিউটিং এন্ড কম্পিউটার। কম্পিউটিং এন্ড কম্পিউটার। একটু জাস্ট একটু আমার ইয়ে থেকে বলো। আচ্ছা, তাহলে আমান বলো তো, ও তো আসলে সময় নিচ্ছে, আমরা একটু দ্রুত। আমানুল্লাহ বলো তো। আমানুল্লাহ শুনতে পাচ্ছ? জি স্যার, হ্যাঁ শুনতে বলো তো, পাচ্ছি স্যার। কম্পিউটিং এবং কম্পিউটারটা আসলে তুমি একটু বলো তো কি বোঝো? কম্পিউটিং এবং কম্পিউটার। স্যার কম্পিউটার বলতে তো স্যার আমরা মানে একটা মেশিনকে বুঝি, মানে যেটা মানে প্রথমে স্যার এটা মানে হিসাব করার জন্য তৈরি করা হয়েছিল। আর স্যার কম্পিউটার কম্পিউটিংটা স্যার মেবি স্যার স্যার সরি স্যার এটা আমি আসলে বলতে পারছি না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ, লিস্ট অনেক বলতে। জাফর বলতে চাও? বলি স্যার, অ্যাকচুয়ালি স্যার অ্যাক্টিভিটিস যেগুলা কম্পিউটারে সেটা হচ্ছে কম্পিউটিং, মানে মেন কথা হচ্ছে ওটার কাজগুলা হচ্ছে কম্পিউটিং, যেটা করবে আমার কম্পিউটার ডিভাইসটা হচ্ছে কম্পিউটার, আর ডিভাইসের যে অ্যাক্টিভিটি সেটা কাইন্ড অফ কম্পিউটিং, এটাই। থ্যাংক ইউ, পারফেক্ট অ্যান্সার। হ্যাঁ জাফর, পারফেক্ট। দেখো আসলে আমরা কম্পিউটিং বলতে আসলে বুঝে থাকি যে প্রসেসটাকে, হ্যাঁ কম্পিউটিং বলতে আসলে আমরা এখানে বুঝে থাকি যে আসলে এটা প্রসেসটাকে, হ্যাঁ। আর কম্পিউটার বলতে আসলে আমরা বুঝে থাকি ওই ডিভাইসটাকে, হ্যাঁ ডিভাইসটাকে, হ্যাঁ ডিভাইসটা আমরা বুঝি আসলে কি কম্পিউটার, যেটা আসলে আমরা ওই ইনস্ট্রাকশন গুলো দেই বা প্রসেস গুলো দেই, প্রসেস করি। আর এই যে প্রসেস করতেছে ওইটাই হলো আসলে কি একটা কম্পিউটিং। সো আমরা বিভিন্ন ধরনের, প্রথমেই তো আসলে আমরা কম্পিউটার জানবো না, হ্যাঁ, কারণ প্রসেসটা সম্পর্কে আগে জানবো। তো আমরা নেচার অফ কম্পিউটিংটা আগে জানি, যে আসলে নেচার অফ কম্পিউটিং, কম্পিউটিংটা করার যে আসলে ধরনগুলো ছিল, ধরো সৃষ্টি শুরু থেকে আসলে কম্পিউটিং করার ওয়ে গুলো কি ছিল, বলো তো যে কোনো একজন। মানে আমাদের কম্পিউটিং এর ধরনগুলো কি ছিল? ধরো আমরা একটা ক্যালকুলেটর ছিল আমাদের হাতে, আমাদের পূর্বপুরুষদের হাতে ক্যালকুলেটরে, ও আচ্ছা 2 + 6 দিয়ে ইকুয়ালস টু দিয়ে দিছে, চলে আসছে, এরকম কিছু নাকি অন্য কিছু ছিল আসলে কম্পিউটিংটা? স্যার পুরো একটা মানে ওই থিওরিক্যাল একটা কোড করে আর কি মনে হয় ক্যালকুলেটর করা হতো, এরকম কিছু স্যার। আচ্ছা, ওকে, তোমার আইডিয়াটা শুনলাম। অন্য কেউ? নোবেল ব্যতীত অন্য কেউ? আচ্ছা, দেখো আমরা জানি যে আসলে পৃথিবীটা, আমরা যখন সমাজ ব্যবস্থা নিয়ে পড়াশোনা করি, আমরা এখন যেভাবে আসলে সংঘবদ্ধ হয়ে বা ধরো একটা গোষ্ঠীগতভাবে, হুম, বা একটা সমাজ, তুমি যেভাবে চিন্তা করো না কেন, মানুষ কিন্তু একটা সমষ্টিগতভাবে চলে, এরিয়া, সমাজ, গোষ্ঠী, গোত্র, এরকম। শুরুতেই তো আসলে সৃষ্টির শুরুতেই তো আসলে মানুষজন এরকম গোত্র, গোষ্ঠী এরকম কিছুই বুঝতো না। যখন মানুষের মধ্যে, আমি জিনিসটা টোটাল একটা একদম সিম্পল একটা হিস্ট্রি বলছি, মানুষের মধ্যে যখন একটা গোত্রীয় বা গোষ্ঠীগত একটা ইয়ে চলে আসলো, ধ্যান ধারণা চলে আসলো, তখন থেকে মানুষের কিন্তু ওই যে কম্পিউটিংটা চলে আসে, তখন থেকে মানুষের কিন্তু কম্পিউটিংটা চলে আসে, গণনা। কারণ আমরা জানি আগের মানুষজন আসলে কি করতো, আমরা যেরকম এত সুন্দর ড্রেস বা বিভিন্ন যানবাহনের প্রতি আসলে আমাদের আসক্তি থাকে, হ্যাঁ আমার এত ভালো ড্রেস লাগবে, এটাই হইতে ওইরকম, ওরা তো আসলে আলটিমেটলি ওই সময় ড্রেসও আসলে ওই রকম নিয়ে গাছের পাতা বাকল এগুলো ইউজ করে। তো যখন মানুষ, ওই সময় মানুষ তো আসলে হানাহানি মারামারি একটা সময় যখন শুরু হয়ে গেল, তখন কিন্তু মানুষ ডিভাইডেড, হ্যাঁ আমি এতজন। এখন যেরকম ধরো আমাদের দেশে পলিটিক্যাল, হ্যাঁ আমার এতগুলো লোক আছে এরিয়াতে, আমার এতগুলো, আমি নিজেকে শক্তিশালী, ঠিক ওই ওই কনসেপ্টটা থেকেই তো আসছে। এবং মানুষের মধ্যে
আরেকটা কি ছিল, এইটা হলো একটা রিজন। আরেকটা ছিল যে সঞ্চয় করা বলতে মানুষ যেরকম ধরো এখন খিদে লাগছে, মানে এখন খেতে হবে, এখন সে কোনো একটা কিছু ম্যানেজ করে সে খাবে, মানে শিকার করে বা কোনো একটা কিছু করে। তো একটা ছিল ওই যে গোষ্ঠী বা সমাজগতভাবে, আরেকটা হলো কি ওই যে সে যখন দেখলো যে আসলে আমার সঞ্চয় করতে হবে, যে আমি ধরো বিকাল বেলা খাবো, বিকাল বেলা চিন্তা না করে দুপুর বেলা এটাকে আসলে আমি রেখে দিব, এই ধরনের জিনিস যখন আসলো তখনই কিন্তু মানুষের মধ্যে একটা মানে গণনা শুরু হইলো। তো মানুষ আসলে গণনা কি শুরু করে, তখন তো মানুষের এই যে গণনার জন্য সবচেয়ে আসলে গাছের ডালপালা, নুড়ি পাথর আসলে শুরু হয়, আসলে মূলত সব শুরু থেকে পাথর দিয়ে, নুড়ি পাথর দেখেন আমরা জানি আগুনের উৎপত্তি আসলে পাথর থেকে, তাই না? পাথর দিয়ে আসলে মানুষ এই গণনা করে শুরু করে, তারপরে আসলো গাছের ডালপালা এগুলো দিয়ে দিই। তোমরা ছোটবেলায় এই ধরনের খেলা খেলছো না? এই যে শিমের বিচি দিয়ে, হ্যাঁ বলো তো ওই রকম জোর বিজোর, বলো তো ওই রকম ধরো আমি এক মুষ্টি ধরলাম, বলো তো কি জোর হবে না বিজোর হবে, আচ্ছা হইলে নিয়ে নিতে, এরকম খেলা খেলছো না তোমরা? বা ধরো মার্বেল দিয়ে, শুনতে পাচ্ছ সবাই? নাফিস? খেলা হইলেও স্যার ঠিক মতো মনে নাই স্যার। আচ্ছা মনে নাই, এরকম মার্বেল দিয়ে আমরা খেলাধুলা করছি এরকম। তো দেখো তখন কিন্তু আসলে মানুষের ওই যে লেনদেন যে প্রসেসটা, কাউন্টিং এর জন্য যে একজন থেকে একটা জিনিস নিবে আরেকজনকে ফেরত দিবে, এখন কিভাবে ফেরত দিবে, ধরো আমি নিয়ে দিলাম এতগুলো, মানে একটা পরিমাপ তো আর নাই, হ্যাঁ? তো পরিমাপ করার ক্ষেত্রে আসলে এই গণনা করা শুরু, হ্যাঁ? তো গণনা আসলে কি ডালপালা থেকে আসলে প্রথম আসলে শুরু, পাথর ডালপালা এগুলো দিয়ে শুরু, দেন আসলে আস্তে আস্তে বিভিন্ন ধরনের ডিভাইস চলে আসলো, আমরা চলে আসি শর্টকাটে, বিভিন্ন ধরনের ডিভাইস চলে আসলো। আর সৃষ্টির প্রথম গণনাকারী যন্ত্র হিসেবে চিন্তা করা হয় অ্যাবাকাসকে, সৃষ্টির প্রথম গণনাকারী যন্ত্র হিসেবে চিন্তা করা হয় আসলে কি একটা অ্যাবাকাসকে, তাই না? অ্যাবাকাস, দেন স্লাইড রুল, নেপিয়ার রডস, ঠিক আছে? এইভাবে আস্তে আস্তে বিভিন্ন ধরনের উৎপত্তি, এই মেকানিক্যাল কম্পিউটিং থেকে, এগুলা কি একটা কম্পিউটিং টুলস, এগুলো একটা গণনাকারী যন্ত্র, এগুলাকে বলা হয় একটা কম্পিউটিং টুলস, ঠিক আছে? আর এগুলো সবগুলোই কি ছিল আসলে কি মেকানিক্যাল, ঠিক আছে? মেকানিক্যাল, সরি, এগুলা মেকানিক্যাল, এগুলো জাস্ট একটা বিভিন্ন ধরনের টুলস ছিল। যখন আমাদের ওই যে বিভিন্ন ধরনের যে ডিফারেনশিয়াল ইঞ্জিন, অ্যানালিটিক্যাল ইঞ্জিন আসলো, তখন আসলো মেকানিক্যাল, তারপরে আসলো আবার ইলেকট্রিক্যাল, যখন আমরা ইলেকট্রিক্যাল পাওয়ারে বিভিন্ন ডিভাইস গুলো চলে। তো এই হলো নেচার অফ কম্পিউটিং, হ্যাঁ? তো এইবার দেখো নেচার অফ কম্পিউটিং এর হ্যাঁ বলো। স্যার এখন তো আমরা যখন হচ্ছে কোনো কম্পিউটার ইউজ করি তখন মানে আর্কিটেকচার হিসেবে আমরা একটা অপারেটিং সিস্টেম রান করি, তো মানে আর ডেকোরেটিভ হিসেবে আমরা যেটা দেখি। তো প্রথমে যখন স্যার যে ক্যালকুলেশন করা হতো যে কম্পিউটার গুলো দিয়ে, তো ওগুলোর অপারেটিং সিস্টেম আসলে কি হতো স্যার? আচ্ছা ওগুলো আসলে আমরা আসবো যখন আসলে আমরা যে মেকানিক্যাল কম্পিউটিং এ চলে আসবো, ঠিক আছে? ওই যে তখন থেকে আসলে আমরা চলে আসবো, ওই শুরুতেই তো আসলে অ্যাবাকাস, স্লাইড রুল এগুলোতে তো আসলে কোনো ধরনের ইয়ে ছিল না, মানে ধর অপারেটিং সিস্টেম বা কোনো ধরনের অন্য কোনো ছিল না। অ্যাবাকাসটা আসলে অনেকটা এরকম, আমি বলি তোমাদেরকে, যেমন ধরো ওই তোমরা প্রি প্রাইমারি, ব্রাক প্রি প্রাইমারি অথবা প্রাইমারি প্রি প্রাইমারি স্কুলের গুলোতে গেলে তোমরা আসলে দেখবা, যেটা হলো এইরকম কিছু গণনা শেখার জন্য কিছু যন্ত্র থাকে, হ্যাঁ, যেটা আমি এখানে দেখাচ্ছি। যেমন ধরো যে এরকম 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 কিছু এই যে রুলার থাকে, ঠিক আছে? এরকম কিছু রুলার থাকে, আর এই রুলার গুলোর মধ্যে এরকম ধরো, আরে এটা তো ব্ল্যাক কালারের, ধরো এটার কালারটা একটু মোটা করে দিলে, যেমন এরকম করে করে ওই যে পুঁথির মতো করে ইয়ে থাকে, পুঁথি তো ছিল তাই না? জি স্যার, হ্যাঁ, এরকম করে করে একটা ইয়ে ছিল, এগুলোকে বলা হয়, এটা আসলে কাইন্ড অফ অ্যাবাকাস। এই যে আমি এখানে সার্চ দিয়ে তোমাদেরকে দেখাই, হ্যাঁ, অ্যাবাকাস, দেখতে স্যার। পাইছো? হ্যাঁ অ্যাবাকাসটা যে এরকম। তো এগুলো একটা একটা করে আসলে, এটা তো খুব অ্যাডভান্স, এগুলো একটা একটা করে যে আমি যেটা দেখাচ্ছিলাম এই যে এরকম
যেমন ধরো এখানে একটা একটা করে এইভাবে কাউন্ট করতো, কাউন্ট করার পরে ধরো এখানে শেষ, এখন ধরো 10টা, এখানে ধরো 10টা, এভাবে করে করে ধরো এখানে 10টা আছে, 100 শেষ, তার মানে 100-র পরে আসলে কাউন্ট করবে কি করে, তখন এটাকে ধরো হয়তো বেস, বেস ধরে এটা এক আসলে এখানে আনা মানে কি টোটালটা একবার কাউন্ট করা, আবার এই টোটালটা কাউন্ট করে আবার আরেকটা আনতো, তার মানে কি আবার 200 হয়ে গেল, এভাবে করে করে আসলে কাউন্টিং গুলো আসলে কি করা হইতো, মানে ইনক্রিজ করে দেয়। যেমন ধরো আমরা ডোমেইন চিন্তা করি না, আমরা কাউন্টিং এর বেলায় আমরা যেরকম ডোমেইন চিন্তা করি যে নাম্বার সিস্টেমে 0 থেকে 9 পর্যন্ত একটা কি নাম্বারের একটা ডোমেইন না, এই 0 থেকে 9 এই 10টা ক্যারেক্টার না, এখানে এই 10টা ডিজিট, সরি 10টা ডিজিট দিয়ে তো আসলে তুমি কি করো 10 কোটি, 10 বিলিয়ন, 10,000, 10 লক্ষ কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন এগুলা লিখতে পারো না, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, 10টা ডিজিট দিয়ে কিন্তু তুমি লিখো, এর বাইরে কোনো ডিজিট আছে তোমার হাতে? তোমার হাতে এর বাইরে আসলে কোনো ডিজিট কিন্তু নাই, বুঝতে পারছো? তো এভাবে করে করে আসলে কি গণনাটা আসলে শুরু। সো শুরুতেই তো আর আসলে অ্যাবাকাসটা আসলে এরকম ছিল না, এগুলা বালির উপর দাগ টেনে, আমি যেরকম এরকম ধরো দাগ টেনে, যে বালির উপর এরকম দাগ টেনে সমুদ্রের পাড়ে এই কাউন্টিং গুলো শুরু হতো, দেন আস্তে আস্তে অ্যাবাকাস ডিভাইসটা আসলে কি এইরকম একটা রূপরেখা নেয়। হ্যাঁ, বর্তমানে এই কাউন্টিং ডিভাইস গুলো আসলে প্রি প্রাইমারি স্কুলগুলোতে আসলে ইউজ হয়, তোমাদের আশেপাশে বা ছোট ভাই বোনদের অনেক সময় দেখবো কিনেও দেয় গণনা শেখার জন্য, 3-4 বছরের বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা, এবার গেল আসলে আমাদের নেচার অফ কম্পিউটিং এর বেলায়, এবার আসো আমাদের এলিমেন্টস অফ কম্পিউটার। কম্পিউটার এখন দেখো আমাদের ব্রেন ভার্সেস কম্পিউটার। হ্যাঁ, আমরা জানি যে আসলে কম্পিউটার কি কাজ করে, কম্পিউটার আলটিমেটলি যাই করে না কেন গণনাই করে, তো গণনা করা মানে কি গাণিতিক কাজ করা, গণনা একটা গাণিতিক কাজ না। আর কম্পিউটারে তুমি যত ধরনের কাজই করো না কেন, তুমি ধরো একটা প্রোগ্রাম লিখো, এটাও তো একটা সাথে গাণিতিক কাজই করবে আলটিমেটলি, হয়তো তুমি দেখতেছো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটা আসলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কিন্তু আলটিমেটলি সে ব্যাক এন্ডে লো লেভেলে গিয়ে তো গাণিতিক কাজটাই করতেছে, 0 আর 1 ছাড়া তো আর কিছুই না। ঠিক তুমি এখন ধরো রিসার্চ পারপাসে ডিপ লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, ঠিক আছে, মেশিন লার্নিং, ডেটা মাইনিং, ঠিক আছে, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্কিং এর আইপি অ্যাড্রেস বসাও, যাই বসাও না কেন, তাই তো আসলে আলটিমেটলি সে একটা শেষ পর্যায়ে গিয়ে কি গাণিতিক কাজই করতেছে, গাণিতিক এবং যুক্তিক কাজটি করতেছে। এখন আমরা দেখবো যে ব্রেইন এবং কম্পিউটারের মধ্যে সিমিলারিটিস কি। তো ব্রেইন এবং কম্পিউটারের মধ্যে তফাৎ আগে পড়ি, তফাৎ আগে পড়লে তখন ওদের সিমিলারিটিসটা চলে আসবে। ব্রেইন এবং কম্পিউটারের মধ্যে আমরা একটু তফাৎটা পড়বো। So, শুরু আমরা সাদিয়াকে আসলে বলতেছি, সাদিয়া ইসলাম, সাদিয়া ইসলাম শুনতে পাচ্ছ? আচ্ছা, বেবি খুদেজাতুল কুবরা, বেবি খুদেজাতুল কুবরা, দেন নেক্সট আজমিনা আক্তার, আজমিনা আক্তার। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ব্রেইন এবং কম্পিউটারের মধ্যে একটু তফাৎ বলো তো, কয়েকটা পয়েন্ট বলো, বা তুমি একটু তফাৎটা করে দাও ব্রেইন এবং কম্পিউটার। আহ, তো ব্রেন এবং কম্পিউটারের ভিতরে তফাৎ, আমরা ব্রেনে তো কোনো জিনিস চিন্তা করতে পারি, আর কম্পিউটার দিয়ে তো ওটা আমরা অ্যাপ্লাই করতে পারি, এতটুকু মানে বুঝি। ওকে, একটা পয়েন্ট হলো, তারপরে ধরো তারপরে অন্য আরেকটা পয়েন্ট বলো। আচ্ছা, ও হয়তো লাইনে নেই। রাকিবুল নাহার তিথি, রাকিবুল নাহার তিথি, রাকিবুল আক্তার তিথি নাই, সাকিব, জি রাকিবুল। স্যার, আছি। হ্যাঁ, বলো তো কম্পিউটার এবং ব্রেইনের মধ্যে তফাৎ কয়েকটা পয়েন্ট বলো, অথবা একটু তুমি একটু আলাদা করে বলো। রাকিবুল, তোমার বয়স শোনা যাচ্ছে না।
রাখি বোন। স্যার হচ্ছে ব্রেইনে আমরা হচ্ছে যে কোনো জিনিস নিয়ে থিঙ্কিং করতে পারি, কিন্তু কম্পিউটারে আমরা যা অ্যাপ্লাই করব, যেটা আমরা চাচ্ছি, শুধুমাত্র সেটাই আমাদের আউটপুট হিসেবে মানে থাকে। মানে কম্পিউটার নিজস্ব কিছু নেই, সম্পূর্ণ ডিপেন্ড করতেছে মানে হিউম্যানদের উপর বা মানুষের উপর ডিপেন্ড করে। আচ্ছা ওকে, একটা পয়েন্ট হলো তোমার আর ওর আজমিনা সেম হলো, আরেকটা পয়েন্ট বলো তিথি, অন্য আরেকটা পয়েন্ট চিন্তা করে বলো। আর আরেকটা হচ্ছে কম্পিউটার একটা দিক আছে, সেটা হচ্ছে কম্পিউটার কখনো আপনাকে হচ্ছে মানে ভুল কোনো অ্যান্সার দেয় না, কিন্তু মানুষের তো ভুল হতেই পারে। আচ্ছা, দেন আর কিছু? অন্য কোনো পয়েন্ট? আর হচ্ছে কম্পিউটারে একসাথে অনেক অনেক বড় বড় ক্যালকুলেশন বা সলিউশন আমরা করতে পারি, কিন্তু মানুষের পক্ষে সেটা সম্ভব না। এই তো। আচ্ছা ওকে, দেখো আমরা কিছু পয়েন্ট চিন্তা করি। এই যে তোমরা দুইজন যে আসলে যে পয়েন্টগুলো বলছো, আচ্ছা এই পয়েন্টগুলো আসলে আমি প্রথমেই যে একটা বললো যে এক্সপিরিয়েন্স, মানুষ কিন্তু আসলে এক্সপিরিয়েন্স থেকে কাজ করতে পারে। কম্পিউটার কিন্তু আসলে ডিরেক্টলি এক্সপিরিয়েন্স থেকে কাজ করে না, সে আসলে জাস্ট একটা প্রোগ্রামেবল, তাই না? তাকে প্রোগ্রাম করে দেই আমরা, দেন আসলে এই কাজগুলো করে। তো মানুষ এবং কম্পিউটারের মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্য সেটা হলো পারসিভ করা মানে আসলে আমাদের ওই যে এক্সপিরিয়েন্স নিয়ে বা নলেজ গ্যাদার করা আশেপাশে থেকে কাজের উপর। তো মানুষের পারসিভিয়ারেন্স নলেজটা বেশি, বাট কম্পিউটারের পারসিভিয়ারেন্স নলেজটা নাই। যেমন ধরো আমি এখন যদি আসলে একটা ভয়েসে কথা বলি খুব রেগে জুড়ে সুরে, ঠিক এটা যদি আমার রাগের মুড হয়, তোমরা দেখো তোমরা আরেকদিন আমি যদি তোমাদের কিভাবে বলি তোমরা কিন্তু বুঝে যাবে যে স্যার হয়তো রেগে গেছে। হয়তো আমরা বাচ্চাদের কথা চিন্তা করি, বাচ্চারা আসলে অনুকরণ করে, তাই না? বাচ্চারা দেখে, যেমন ধরো কিভাবে হাঁটে, কিভাবে একটা জিনিস হাতে নেয়, তাই না? এভাবে করে করে দেখতে দেখতে কিন্তু আমরা শিখি। বা ধরো আমি যে কাজটা পারি না, যেমন ধরো একজন রাজমিস্ত্রির কথা চিন্তা করি, সেই কাজটা করতেছে, বা একজন রং মিস্ত্রি, আমি কিন্তু তারটা দেখে কিন্তু একটা আমি করতে পারি। মানুষ কিন্তু পারসিভিয়ারেন্স করতে পারে, হ্যাঁ, আশেপাশের নলেজ গুলো পারসিভ করতে পারে, কিন্তু আসলে কম্পিউটারই পারসিভ করতে পারে না। তারপর দেখো স্টোরেজ, মেমোরির যে ইয়েটা, মানুষের মেমোরিটা আসলে কি, লং টাইম একটা জিনিস আসলে কি সাস্টেইন করতে পারে না। কিন্তু লং টাইম মানে সেম জিনিসটাকে অ্যাকুরেটলি, কিন্তু যদিও আমাদের যে নিউরনটা সিম্পল, বাট এটা আসলে ইনএকুরেট রেজাল্ট দিতে পারে। কিন্তু কম্পিউটার এটা আসলে কমপ্লেক্স হলে আসলে কি অ্যাকুরেট রেজাল্ট আসলে দিবে মেমোরির খেয়াল বেলায়। তারপরে দেখো আমাদের কি এখানে আমরা যখন কম্পিউটিং এবং ব্রেন নিয়ে চিন্তা করি, তখন আসলে আমাদের যে একটা একজন মানুষ যখন আসলে সে একটানা অনেক সময় কাজ করে, তখন কিন্তু তার একটা কি হয়, মানে একটা খারাপ লাগা, বা ধরো ওই জিনিসটা একুরেটলি করতে পারতেছে না, মানে মানুষের একটা হেজিটেশন আসলে একটা তৈরি হয়, হ্যাঁ, মানুষের একটা হেজিটেশন তৈরি হয় যে আসলে একটানা কাজ করতে পারে না। কিন্তু কম্পিউটার দেখো, আমার কম্পিউটারটা আমি সকালে স্টার্ট করছি, আমি রাত পর্যন্ত ওইভাবে আসলে চালিয়ে যাবো। মানুষকে একটা, যেটাকে আমরা বলে থাকি ডিলিজেন্স, যেটাকে আমরা একদম একটা ওয়ার্ডে যদি বলে থাকি যে কম্পিউটার আসলে ওইটা আসলে ডিলিজেন্সটা নাই, কিন্তু মানুষের ওই ডিলিজেন্সটা আছে। ঠিক আছে, তারপর দেখো মানুষ কম্পিউটার যদি আসলে আমাদের 10 বিলিয়ন নিউরন, কিন্তু আসলে আমরা কি কম্পিউটারের চাইতে আসলে আমরা কি ফাস্টার কমপ্লেক্স ইয়ে দিতে পারি, প্রসেস আসলে আমরা কিন্তু দিতে পারি না। কম্পিউটারে কিন্তু ফাস্টার ওই কমপ্লেক্স প্রসেস গুলো দিতে পারে। এই ধরনের জিনিসগুলো আসলে আমরা কি কম্পিউটারের মধ্যে তফাৎ চিন্তা করতে পারি। যদি সিমিলার চিন্তা করি, সিমিলার দেখো মানুষকেও কিন্তু আলটিমেটলি ইনস্ট্রাকশন দিতে হয়, মানুষ কিন্তু ইনস্ট্রাকশন দেয় অথবা নেয়, মানুষ কিন্তু ইনস্ট্রাকশনের মাধ্যমেই চলে। যেমন তোমার মাথায় একটা ব্রেইনে কিন্তু রাতের বেলা ঘুমানোর আগে একটা ইনস্ট্রাকশন ইন করে দিছে, আমার সকালে ক্লাস আছে, তার মানে কি তোমার ঘুম থেকে তুমি যতবার উঠে সজাগ হয়েছো, বা একটু সজাগ হওয়ার মতো সিচুয়েশন, বা তুমি একটু সেন্স তোমার ফিরে পাইছে ঘুম ব্যতীত জাগ্রত হওয়ার যে একটা সেন্স মানুষের, তখনই কিন্তু হয়তো তোমার মাথায় কাজ করছে যে আমার ক্লাস আছে কয়টা বাজে।
একটা ইনস্ট্রাকশন। তো কম্পিউটারকে তুমি যেটা কম্পিউটার হয়তো ওই একুরেট টাইমটা আসলে মানে বলতে পারো দুইটা আসলে ইনস্ট্রাকশন অনুযায়ী আসলে চলে। তো এই ধরনের কম্পিউটারে আসলে আমরা কি পড়বো যে হিউম্যান ব্রেইন এবং কম্পিউটারের সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস গুলো আসলে পড়বো। তারপর অ্যাবস্ট্রাক্ট কম্পিউটার গুলো আসলে কোনগুলোকে বোঝায়, যেগুলো একটা নির্দিষ্ট পারপাসে আসলে আমরা ইউজ করে থাকি, মানে জাস্ট শুরুতে একটা ডিজাইন করে থাকি এরকম, ওগুলাকে বলা হয় আসলে কি অ্যাবস্ট্রাক্ট কম্পিউটার। আর লিমিটেশন অফ কম্পিউটার, যে বললাম লিমিটেশন, মানুষ লিমিটেশনটা আসলে কি কম্পিউটার আসলে পারসিভ করতে পারে না। আর এটাই হলো সবচেয়ে বড় পার্থক্য, কম্পিউটারের সবচেয়ে বড় পার্থক্যটা এটাই পার্থক্য। যেমন ধরো আমরা যেরকম একটা রেশনালি ক্রিয়েট করতে পারি, যেমন ধরো তুমি পরীক্ষায় আমার ক্লাসে ধরো এখানে তিথি রেগুলার আসলে রেসপন্স করে, আমি একটা কোয়েশ্চেন করলে ও প্রায় আসলে অ্যান্সার করে বা চেষ্টা করে, কিন্তু ধরো পরীক্ষায় আসলে ও সামহাও ওই সেম জিনিসটা আসলে একটু খারাপ করে। কিন্তু আমি দেখো এজ এ মানুষ হিসাবে আমি কিন্তু ওইখানে একটা রেশনাল একটা ইফেক্ট ফেলতে পারি যে আচ্ছা ও তো ক্লাসে অনেক ভালো রেসপন্স করে, এখানে আচ্ছা দেখি ও তো হয়তো সামহাও কোনো একটা মিস্টেকের কারণে এরকম হয়েছে, ওকে একটা। কিন্তু কম্পিউটার যদি হইতো তুমি যত ভালো যাই করো না কেন তোমাকে ওই টু দা পয়েন্টে আসলে তোমাকে ওইটাই রাখতে হবে, যার যেটা রেজাল্ট। তো এই ধরনের অনেক লিমিটেশন আছে, তো এইগুলো একটু দেখবা। আমরা নেক্সট ক্লাসে এই জিনিসগুলো হয়তো দুই একজনকে জিজ্ঞেস করবো যে আসলে কম্পিউটারের ব্রেইন এবং মানুষের ব্রেইন এবং কম্পিউটারের একটা পয়েন্ট বলবো, সিমিলারিটিসটা বলবো, ডিসিমিলারিটিসটা বলবো। অ্যাবস্ট্রাক্ট কম্পিউটার আমি একটা বর্ণনা বলবো, এটা কি আসলে এক্সট্রা অ্যাবস্ট্রাক্ট কম্পিউটার কিনা, বা আমি একটা ফিচার বলবো এটা কি আসলে কম্পিউটারের লিমিটেশন কিনা। হ্যাঁ, তো সবাই একটু এই নেচার অফ কম্পিউটিংটা একটু দেখবা। হ্যাঁ, আমার স্লাইড কি দেখতে পাওয়া যায়? যদি আসলে এখানে ছোট করে ভিউ করা জি স্যার, দেখা যায় স্যার। দেখা যায়। আচ্ছা, তো এই কম্পিউটিং এর বিভিন্ন ধরনের ইয়েগুলো আমরা দেখবো, ইভলিউশন গুলো আমরা দেখবো। তো নেচার অফ কম্পিউটিংটা দেখো, এখানে আমরা শুরুতেই যে আমি যে পয়েন্টগুলো বলছি এগুলো হয়তো আসবে না, কিন্তু এগুলো কিন্তু তোমার জানা প্রয়োজন। যে থ্রু আউট দ্য হিস্টোরি, একটু জাস্ট আচ্ছা দেখো, এখানে আমরা এগুলো আগেই পড়ে ফেলছি যে আসলে থ্রু আউট দ্য হিস্টোরি হিউম্যানস হ্যাভ রিলাইড মেইনলি অন দেয়ার ব্রেইনস টু পারফর্ম ক্যালকুলেশন। কারণ মানুষ তো আসলে ওই যে গাছপালা, ডালপালা, তো পাথর দিয়ে আসলে গণনা করতো। তো মানুষ কম্পিউটিং এর ক্ষেত্রে শুরুতেই তার ব্রেইনের উপর ডিপেন্ডেন্ট ছিল এবং স্টিল নাও ব্রেইনের উপরই আছে। যদি আসলে আমরা বিভিন্ন ডিভাইস ইউজ করি, কিন্তু ডিভাইস ইউজ করার ক্ষেত্রে দেখো এই জিনিসগুলোর ক্ষেত্রে আসলে প্রোগ্রামটা আসলে কে করে দেয়? আমরাই তো ক্যালকুলেট করে দেই, তাই না? মেহেদি কিছু বলবা? এই ডিভাইসগুলোতে আমরা তো প্রোগ্রাম আমরা নিজেরাই করে দিই। এখানে বলছে যে এজ সিভিলাইজেশন অ্যাডভান্সড a variety of computing tools were invented that aided, মানে সভ্যতাটা যদি আসলে আধুনিকায়ন হয়েছে বা উন্নত হয়েছে, বিভিন্ন ধরনের আসলে কম্পিউটিং টুলস যদি আসলে সহযোগিতার জন্য আবিষ্কৃত হয়েছে, বাট ডিডন্ট রিপ্লেস ম্যানুয়াল কম্পিউটেশন, বা আসলে ওই জিনিসগুলো আসলে কি ম্যানুয়াল যে কম্পিউটেশন এগুলোকে রিপ্লেস করতে পারে, কারণ কি করতে পারবে না। যদি আমাদের কাজগুলোকে সহজ করে দেয়, ইজি করে দেয়, কমপ্লেক্স এবং বড় ধরনের ইয়েগুলোকে ক্যালকুলেশনগুলোকে খুব ফাস্টার করে দেয়। এখানে লেখা আছে যে দ্য আর্লিয়েস্ট পিপলস ইউজড দেয়ার ফিঙ্গার্স পেবলস, এরকম। দেন আসলে নেচার অফ কম্পিউটিং আমরা যেটা পড়বো আমাদের পরীক্ষার জন্য বা আমাদের সাবজেক্ট রিলেটেড ইয়ের জন্য, প্রথমে দেখবো আমরা অ্যাবাকাসটা আসলে কি, যে আর্লি কম্পিউটেশনাল এইডস। আর্লি কম্পিউটেশনাল এইডস দ্যাট ওয়্যার ওয়াইডলি ইউজড আনটিল কোয়াইট রিসেন্টলি আর, যেটা আসলে কি অ্যাবাকাস আর হলো কি স্লাইড রুল। তো অ্যাবাকাসটা আসলে কি একটা মেকানিক্যাল ডিভাইস
used to aid an individual in performing mathematical calculations. তো অ্যাবাকাসটা একটা মেকানিক্যাল ডিভাইস যেটা আসলে কি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলো করার জন্য ইউজ করা হতো। এবার আসো অ্যাবাকাস সম্পর্কে আমরা একটু জানি। হ্যাঁ, এটা তো বললাম যে অ্যাবাকাসটা আসলে কি। অ্যাবাকাস সম্পর্কে যখন আমরা জানবো, আমরা শুরুতেই বিভিন্ন পয়েন্ট আকারে আমরা পড়বো। হ্যাঁ, যেমন ধরো এখানে the origins of the abacus are disputed as many different cultures have been known to have used similar tools. এটা আসলে ডিসপুটেড, যেমন ধরো এটা নিয়ে একটা বিতর্ক আছে যে আসলে কে আসলে ফার্স্ট এটা আসলে করছে। চীন, তারপর আরো বিভিন্ন দেশ বলতেছে যে আসলে এটা আমাদের এখানে এরকম ফার্স্ট এই টুলসটা ইউজ হয়েছে এই ধরনের, এই জন্য। তো এরকম আসলে এই জন্য বলা হয় যে অরিজিন অফ দ্য অ্যাবাকাস আর ডিসপুটেড, যেহেতু এটা বিভিন্ন প্লেস অথবা কান্ট্রিতে আসলে এই ধরনের সিমিলার টুলস আসলে ইউজ হইতো। তো এটা ওই সময়ে এক্সিস্টিং যে আসলে টুলসটা ছিল চীনে, সেটাকে বলা হতো যে কাইন্ড অফ অ্যাবাকাস, ওইটাকে বলা হতো বেবিলোনিয়া। হ্যাঁ, বেবিলোনিয়া, ঠিক আছে। আর এটা উইথ ইনভেনশন টু হ্যাভ টেকেন প্লেস বিটুইন 1000 BCE and 500 BC। হ্যাঁ, BC মিনস হলো আসলে কি বিফোর খ্রিস্ট এরা, যেটা আমরা বাংলায় বলে থাকি খ্রিস্টপূর্ব। 1000 এবং 500 খ্রিস্টপূর্বের দিকে আসলে এই বেবিলিয়নটা চীনে আবিষ্কৃত হয়েছিল। হ্যাঁ, যেটা আসলে অ্যাবাকাস নামে পরিচিত, ঠিক আছে। আর এটা অ্যাবাকাসটা আসলে কি একটা ফ্ল্যাট স্টোনের মাধ্যমে আসলে কি স্যান্ড অফ ডাস্ট, মানে বালির উপরে আসলে কি, মানে একটা ফ্ল্যাট যে বালির সমুদ্রের তীরে বালির উপরে দাগ কেটে আসলে এই গণনা এই কাজগুলো করা হতো, ঠিক আছে। যেমন লাইনস ওয়ার ড্রন ইন দ্য স্যান্ড, লাইনস, ওই যে লাইনগুলো কি করতো বালির উপরে, এবং পেবেলস ইউজ টু এইড ক্যালকুলেশন। পেবেলস এই যে আমাদের স্টোন গুলো বা ফিঙ্গার গুলো ইউজ করা হতো ক্যালকুলেশনের জন্য। এবং এটা কম্পিউটেশনাল যে আসলে বেস ছিল, যেটাকে বলা হয় বাইকুইনারি। হ্যাঁ, বাইকুইনারি, বাই মানে আসলে বেস 2 আর কুইনারি বলতে আসলে বেস 5। এর কম্পিউটেশনাল বেসটা ছিল দুইটা, এটা হলো কি বাইকুইনারি, হ্যাঁ, বাইনারি 2 বেস 2, সরি বেস 2, আর একটা হলো কি বেস 5। তো তোমরা যদি আসলে অ্যাবাকাস সম্পর্কে তোমাকে লিখতে বলে, তার মানে তুমি প্রথমেই বলবা যে এটার অরিজিনটা সম্পর্কে, তারপরে বলবা যে হ্যাঁ এটা চীনে আসলে কি নামে পরিচিত, তারপর এটা কবে এটা চীনে হয়েছে, তার মানে দেন বলবা এটা কিভাবে আসলে গণনা করতো, তারপরে এটার কম্পিউটেশনাল বেসটা আসলে কি দেখছে। এরকম পয়েন্ট আকারে তুমি মনে রাখবা, সারা জীবন আসলে ভুলবা না এই কনসেপ্টগুলো। যেমন ধরো আমি বললাম যে এটার অরিজিনটা আসলে ডিসপুটেড, যেহেতু বিভিন্ন জায়গায় সিমিলার ডিভাইসটা আসলে আবিষ্কৃত হয়। না, ফ্রুটস নেই, ওই যে ওখানে আছে। তারপরে দেখো এটা আমরা বলবো যে চীনে এটা বেবিলোনিয়া নামে পরিচিত ছিল, এবং এটা খ্রিস্টপূর্ব 500 এবং 1000 খ্রিস্টপূর্বের আগে এটা আবিষ্কৃত হয়েছিল। এবং এটা ফ্ল্যাট স্টোন সমুদ্রের তীরে বালির উপরে আসলে দাগ কেটে এবং ওই দাগের উপর পাথর রেখে আসলে পেবেলস রেখে আমাদের এই গণনাগুলো করা হইতো। এবং এটার কম্পিউটেশনাল ইয়েগুলো বেসটা ছিল দুইটা, একটা হলো বেস 2 আর একটা হলো কি বেস 5। দ্যাটস ইট, তোমার অ্যাবাকাস আসলে শেষ হয়ে গেল। এইভাবে করে করে আসলে যে অ্যাবাকাসের যে অ্যাবাক্স যে ওয়ার্ডটা ল্যাটিন ওয়ার্ড, ঠিক আছে, অ্যাবাসি প্লুরাল, এগুলো একটু দেখে নিব। দেন আসলে স্লাইড রুলটা আসলে সিমিলার কাইন্ড অফ, আমরা ফিজিক্সে যে আসলে স্লাইড রুল পড়ছি না, ওই যে এরকম দাগ টেনে ওই যে এরকম পয়েন্ট আকারে আমরা এখানে দেখাই স্লাইড রুল। এই যে এখানে আমাদের স্কেল ছিল, মাল্টিপল স্কেল ছিল। এই স্কেল গুলো কিভাবে অ্যাডজাস্ট করে করে মুভমেন্ট করে করে আমাদের আসলে কি গণনাগুলো আসলে করা হয়তো স্লাইড রুলের। হ্যাঁ, সো এই হলো স্লাইড রুল। এই দুইটা জিনিস আমাদের চলে গেল। আর ব্রেন ভার্সেস কম্পিউটার তো আসলে আমরা আলোচনা করলামই। সো এখানে আরো কিছু স্পেসিফিক পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো তোমরা দেখবা। যেমন ধর এখানে বলা আছে দ্য ব্রেন পারফর্মস টু ডিস্টিংক্ট ফাংশন, একটা হলো কন্ট্রোল ফাংশন আর একটা হলো কি ইন্টারপ্রেট দ্য ইনস্ট্রাকশন। তো আসলে
সেম জিনিসটা তো আসলে কম্পিউটার করে থাকে। প্রথমে তো আসলে সেই ইনস্ট্রাকশনটা ক্যাপচার করে, তারপরে ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করে। কারণ ক্যাপচার না করলে সে তো বুঝতে পারবে না এটা কোন ধরনের ইনস্ট্রাকশন। আরেকটা হলো এলিমেন্টস অফ কম্পিউটার। হ্যাঁ, এ কম্পিউটার হ্যাজ সেভারাল কি কম্পোনেন্টস। আমরা এখানে 5টা কি কম্পোনেন্ট দেয়া আছে। হ্যাঁ, আমাদের এখানে কি 5টা কি কম্পোনেন্ট দেয়া আছে। সো আমরা এই 5টা কি কম্পোনেন্টস অর সেভারাল কি কম্পোনেন্টস নিয়ে যখন আলোচনা করব, আমাদের এই জিনিসগুলো আসলে আমরা পড়ব। তো এগুলো তো আমরা আশা করি জানি যে আসলে মেইন মেমোরিটা আসলে কি, সিপিইউটা কি, পিসিইউটা আসলে কি, এএলইউটা কি, ইনপুট আউটপুটটা আসলে কি। তো তোমাদের মধ্যে থেকে আসলে শুনে নেই এগুলো থেকে, এই এলিমেন্ট গুলো থেকে, দেন আমি এটা ডিসকাস করতেছি। মাহাদি হাসান, মাহাদি হাসান, জি স্যার। আচ্ছা বলো তো, মেইন মেমোরি, সিপিইউ, পিসিইউ, এল, এখানে 5টা এলিমেন্ট আছে। 5টা এলিমেন্টের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট সম্পর্কে তুমি একটু বর্ণনা করো তো। স্যার মেইন মেমোরি হচ্ছে র্যাম। এটা আমাদের স্যার ক্যাচ মেমোরি করে, মানে আমরা যখন কোনো কিছু এক্সিকিউট করতে চাই তাহলে তখন আমাদের ওই সফটওয়্যার বা কোনো কাজ এখানে আগে জমা হয়, ওখানে জমা হয়, তারপর ওখান থেকে সেটা প্রসেস হয়। আচ্ছা, ওকে, অলমোস্ট ভালোই বলছো। আমরা পরে আবার বলছি। থ্যাংক ইউ মেহেদি। লাবিব, তোমার মাইক্রোফোন ঠিক আছে আজকে? লাবিব, লাবিবের মাইক্রোফোন হয়তো আসলে ঝামেলা কালকের মতো। সাফকাতুল ইসলাম, সাফকাতুল ইসলাম, সাফকাতুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো তো এখানে মেহেদি তো মেইন মেমোরি সম্পর্কে একটু বর্ণনা করো। তুমি বাকি 4টার মধ্যে যে কোনো একটা নিয়ে একটু আলোচনা করো তো। সাফকাতুল, হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ আমাদেরকে? সাফকাতুল, জি স্যার, শুনতে পাচ্ছি। এত আওয়াজ কিসে তোমার এত? তুমি আসলে, না স্যার, আমার স্যার ইয়ারফোন নাই তো স্যার, এই জন্য স্যার। আচ্ছা, তো তুমি আসলে বলো, যে কোনো একটা সম্পর্কে একটু বলো। মেইন মেমোরি সম্পর্কে? না, মেইন মেমোরি তো মেহেদি বললো, তুমি অন্য আরেকটা সম্পর্কে বলো। তো আগে বলো, বলবো স্যার? যে কোনো একটা বলো, 4টার মধ্যে যে কোনো একটা। স্যার কি হলো স্যার? স্যার সিপিইউ তো স্যার প্রসেসর। সিপিইউ, প্রসেসর শুনলাম, তারপর? আচ্ছা, ওকে, আমরা আরেকজনের কাছ থেকে শুনি। নূর, নূর বলো, নূর বলতে চেয়েছে, নূর নাফিস। স্যার আমি সিপিইউ থেকে শুরু করি। হ্যাঁ, বলো। সিপিইউ হচ্ছে কম্পিউটারের মেইন অপারেটিং সিস্টেম, মানে আমরা যে অপারেটিং সিস্টেমটা ইউজ অপারেটিং করি সিস্টেম সেটাই না, আর কি। অপারেটিং সিস্টেম না, এটা ভুল। লাইক মেইন প্রসেসিং সিস্টেম। মেইন প্রসেস যেটা হয় আর কি, সেটাই আর কি সিপিইউ দ্বারা হয়। যে কম্পিউটারের যে ব্রেন যেটা থাকে, হ্যাঁ, যে কম্পিউটার ব্রেন। আমরা যেটা একটা অর্ডার দিই যে তুমি এটা করো, ও সেটা আর কি চালনা করে। তো মেইন প্রসেস যেটা চলে সেটা আর কি সিপিইউ এর কাজ। আচ্ছা, তারপরে? তারপরে স্যার পিসিইউ সম্পর্কে বেশি কিছু জানি না স্যার, তবে ইনপুট আউটপুট সম্পর্কে আর কি। ইনপুট আউটপুট সম্পর্কে আমরা সবাই জানবো, অসুবিধা নেই। এলইউটা, এলইউটা নূর। স্যার এগুলো শুধু স্যার আমি ফুল ফর্ম জানি, কিন্তু স্যার এগুলো আসলে মেইনলি কাজ অতটা স্যার ডিটেইলসে জানা নাই। আচ্ছা, ওকে। স্যার এই পিসিইউ সজীব, দ্বারা স্যার আমি শুধু এতটুকু জানি স্যার, এটা হচ্ছে একটা পোর্টেবল কমিউনিটি ইউনিট, যেটা হচ্ছে মানে পোর্টেবল কম্পিউটারের না, পোর্টেবল না, ঠিক আছে।
স্যার এএলইউ হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, যেটা মূলত স্যার হচ্ছে কম্পিউটার অ্যারিথমেটিক যে কাজগুলো, বাইনারি বা বিটওয়াইজ যে কাজগুলো স্যার এগুলো করে থাকে স্যার। ওকে, পিসিইউ পিসিইউ পোর্টেবল কমিউনিকেশন ইউনিট যেটা না, স্যার, পোর্টেবল স্যার এই সম্বন্ধে স্যার এমনি কোনো আইডিয়া নাই স্যার PCU সম্পর্কে। এনিওয়ান? পিসিও কি স্যার কইয়া না পাওয়ার সাপ্লাই না? না। আচ্ছা, আর কেউ এনিওয়ান এটা বলতে পারবা? আচ্ছা দেখো, প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট, প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট আমরা যখন এই জিনিসগুলোকে আসলে বিভিন্নভাবে ভাগ করা, ধরো আমরা কম্পিউটারে যে একটা অর্গানাইজেশন পড়ছিলাম, যে কম্পিউটার ফান্ডামেন্টাল মনে আছে কিনা, ইনপুট লিখতাম, তারপর এখানে আউটপুট লিখতাম, এখানে লিখতাম সিপিইউ, ঠিক আছে, এখানে লিখতাম আসলে সিপিইউ তে এএলইউ, সিপিইউর মধ্যে এএলইউ কন্ট্রোল ইউনিট আর একটা মেমোরি লিখতাম, তাই না? এবার কি মনে পড়ছে এটা? যেমন ধরো এখানে ধরো ইনপুট, এখানে ধরো একটা সিপিইউ, এখানে মেমোরি, সিপিইউর মধ্যে আমরা কি লিখতাম এএলইউ সিইউ, এএলইউ সিইউ কন্ট্রোল ইউনিট, তারপর এখানে লিখতাম আউটপুট। আমাদের পাঁচটা হইলো কম্পোনেন্ট। তো এটা হলো কি আমার সেপারেল কি কম্পোনেন্টস। মেইন মেমোরিটা আসলে আমরা বুঝি যে সেটা একটা ফিজিক্যাল মেমোরি, আমরা যত যাই ইনস্ট্রাকশন দেই না কেন আলটিমেটলি মেইন মেমোরির থ্রুতে আসলে যায়, ঠিক আছে, মেইন মেমোরির থ্রুতে যায়। আর সিপিইউটা আসলে কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা আসলে কি আমাদের যত ধরনের ইনস্ট্রাকশন আমরা প্রসেস করা এখান থেকে আমাদেরকে করতে হয়। প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট আমাদের বিভিন্ন ধরনের কন্ট্রোল ইনস্ট্রাকশন, ঠিক আছে, আমাদের যত ধরনের কন্ট্রোল ইনস্ট্রাকশন আছে সবকিছু আসলে কি প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট থেকে যায়। আর এএলইউ আমাদের যে ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করার জন্য আমাদের যত ধরনের গাণিতিক এবং যুক্তিক কাজ আছে সবকিছু আসলে কি এএলইউর মাধ্যমে করতে হয়। আর ইনপুট আউটপুট তো আমরা জানি যে আসলে আমরা যে ইনস্ট্রাকশনগুলো কম্পিউটারে দেই এটা আসলে ইনপুট, আর কম্পিউটার থেকে আমরা যে এগুলো পাই, যে রেজাল্টটা পাই, যে রিফ্লেকশনটা পাই, এটা হলো আউটপুট, তাই না? আর এই কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইসকে একত্রে পেরিফেরালস ডিভাইস বলা হয়। হ্যাঁ, কম্পিউটারের ইনপুট এবং আউটপুট ডিভাইসকে একত্রে বলা হয় পেরিফেরালস ডিভাইস, ঠিক আছে। সো এখানে এই জিনিসগুলো আসলে বলে দেয়া আছে, তোমরা বর্ণনা করবে যে মেইন মেমোরি corresponds to the paper used in the manual calculations, এটা হচ্ছে কম্পিউটার। তুমি যত যা ইনস্ট্রাকশন দাও না কেন সবকিছু মেইন মেমোরির থ্রুতেই কিন্তু তোমার কোথায় যায়, সিপিইউ তে যায়। তারপরে সিপিইউ গুলো প্রসেস করে, প্রসেস কে করে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং সিপিইউ থেকে তো ইনস্ট্রাকশন গুলো যায়, তাই না? তো ওই ইনস্ট্রাকশন গুলো আসলে যায় থেকে সিপিইউর কন্ট্রোল ইউনিট থেকে যায়, আর যে সিপিইউ যে প্রসেস করে এগুলো এএলইউ এর মাধ্যমে করে। তো এগুলো একটু সবসময় জানতে হবে, এই জিনিসগুলো জানা প্রয়োজন। হ্যাঁ, এই দেখো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট। তারপরে দেখো এখানে আসছে ইভলিউশন অফ কম্পিউটার। হ্যাঁ, ইভলিউশন, কম্পিউটারের যে একটা ইভলিউশন। তো আমরা বিভিন্ন ধরনের যে যেরকম ধরো ক্যালকুলেটিং মেশিনস ক্যাপাবল অফ পারফর্মিং দ্য এলিমেন্টারি অপারেশনস অফ অ্যারিথমেটিক। হ্যাঁ, ক্যালকুলেটিং মেশিনগুলো এলিমেন্টারি যে অপারেশনগুলো ছিল অ্যারিথমেটিক, এগুলো যেমন ধরো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতো। আর যেটা অ্যাপিয়ার্ড ইন দ্য 16th সেঞ্চুরি, মানে 1600 শতকের দিকে আসলে কি করতো, এই জিনিসগুলো একটা এলিমেন্টারি লেভেলের ক্যালকুলেটিং মেশিন আবিষ্কৃত হয়েছিল বা শুরু, যেগুলো ধরো যোগ বিয়োগ গুণ ভাগ করা হয়তো। হ্যাঁ, বা সম্ভবত আর্লিয়ারও হইতে পারে। আর আর্লিয়ার হইতে পারে কে বলছে, র্যান্ডেল নামের একজন সায়েন্টিস্ট, সে বলছে সম্ভবত 1600 আগে হইতে পারে, এরকম একটা অ্যাজাম্পশন দিচ্ছে। দেখো প্রথমেই দেখো দ্য ফ্রেঞ্চ ফিলোসোফার ব্লেজ প্যাসকেল, প্যাসকেলের আমরা প্যাসকেলাইন সূত্র পড়ছি না, প্যাসকেলাইন ল, চাপ দিলেই যে আসলে ইয়ে হয়, প্যাসকেলাইন ল। দ্য French philosopher দার্শনিক ব্লেজ প্যাসকেল invented an early and influential mechanical calculator, যেটা আর্লি এবং খুব প্রভাব রাখে এরকম একটা মেকানিক্যাল ক্যালকুলেটর আবিষ্কার, যেটা আসলে যোগ এবং বিয়োগ করতে পারতো ডেসিমাল নাম্বারে। হ্যাঁ, ডেসিমাল নাম্বারে।
তো ঠিক ওই ওনার যে আসলে প্যাসকেলের যে ডিজাইনটা, ওটাকে আসলে কি জার্মানির একজন সায়েন্টিস্ট গটফ্রিড লিবনিজ প্যাসকেলের ডিজাইনটাকে এক্সটেন্ড করেছে, যেটা আসলে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনও করতে পারত। তো এইরকম ভাবে মেকানিক্যাল কম্পিউটিং ডিভাইসেস সাচ এজ দিস রিমেইনড একাডেমিক কিউরিওসিটিস, এইরকম ভাবে অনেকগুলো আবিষ্কৃত হয়েছে এবং এগুলো সবগুলো একাডেমিক পারপাজে আসলে ইউজ হয়েছে টিল 19th সেঞ্চুরি। তো 19th সেঞ্চুরির পর থেকেই, অথবা বলা হয় 19th সেঞ্চুরি থেকে অথবা 2000 মানে 19th সেঞ্চুরি অথবা বিংশ শতকের কাছাকাছি সময়ে এসে ওই ক্যালকুলেটিং ডিভাইসগুলো বা ক্যালকুলেটিং মেশিনগুলো আমাদের শুধুই মাত্র একাডেমিক কিউরিওসিটি না, এগুলো আসলে কমার্শিয়াল প্রোডাকশনে আসলে ইউজ করা হয়েছে। কমার্শিয়াল ইয়েতে আসলে কি শুরু হয়েছে, যেটা এখানে বলে দেয়া আছে যে মেকানিক্যাল কম্পিউটিং ডিভাইসেস such as these remained academic curiosities until the 19th century when the commercial production of mechanical four-function calculator began. মানে 19th সেঞ্চুরি আসার আগ পর্যন্ত এটা আসলে শুরু হয় না। 19th সেঞ্চুরির শুরু থেকেই অথবা বিংশ শতকের কাছাকাছি সময় এসে আসলে কি আমাদের যে ক্যালকুলেটিং মেশিনগুলো আসছে, এগুলো শুধুমাত্র একাডেমিক কিউরিওসিটি ছিল না, কমার্শিয়াল পারপাসে আসলে ইউজ হয়েছে। ঠিক আছে, তো ওই মেকানিক্যাল কম্পিউটারগুলো তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ভেরিয়াস অ্যাটেম্পট আর মেড টু বিল্ড জেনারেল পারপোজ প্রোগ্রামেবল কম্পিউটার। এইবার আসো জেনারেল পারপোজ। তোমরা তো এইবার বুঝলা যে মেকানিক্যাল কম্পিউটার, আমরা জেনারেল পারপোজ আর একটা শব্দ আছে স্পেশাল পারপোজ, এই দুইটা শব্দের আসলে মিনিং ডিফারেন্ট। হ্যাঁ, তো আমরা জেনারেল পারপোজ কম্পিউটার আর স্পেশাল পারপোজ কম্পিউটার বলতে কি বুঝি, কেউ কি বলতে পারো? জেনারেল পারপোজ কম্পিউটার আর হলো স্পেশাল পারপোজ কম্পিউটার। স্যার স্পেশাল পারপস বলতে স্যার নির্দিষ্ট কোনো কাজের জন্য যেটা স্যার করা হয়েছে, মানে যখন বিভিন্ন প্রবলেম ফেস করছে, যেমন হঠাৎ করে যেমন আমাদের ড্যাফোডিলে যদি মানে নির্দিষ্ট কোনো প্রবলেম ফেস করে স্টুডেন্টদের জন্য, তো স্টুডেন্টদের কাজের জন্য যদি শুধু মানে নির্দিষ্ট কোনো কাজের জন্য যদি কোনো কম্পিউটার বানানো হয়, তাহলে স্যার এটা হচ্ছে স্পেশাল পারপাস কম্পিউটার। আর জেনারেল পারপাস বলতে স্যার নর্মালি যেগুলো আমরা ইউজ করে থাকি নর্মাল কাজের জন্য। হ্যাঁ, পারফেক্ট, সজীব পারফেক্ট অ্যান্সার দিয়েছে। হ্যাঁ, স্পেশাল পারপাস কম্পিউটার বলতে আসলে শুধুমাত্র একটা নির্দিষ্ট পারপাসে যে কম্পিউটারগুলো ইউজ করা হয়। যেমন ধরো আমাদের কম্পিউটিং মেশিনটা অনেকগুলো আছে, যেমন তুমি চিন্তা করতে পারো যে ওয়েদার ডিটেকশনের জন্য বা বিভিন্ন ধরনের রিসার্চ পারপাসে যে সুপার কম্পিউটারগুলো ইউজ করা হয়, হতে পারে স্পেস বা অন্যান্য গবেষণা কাজে। বা ধরো তোমার আসলে এটিএম বুথ চাই, এটিএম বুথে তুমি কি ওয়ার্ড ফাইলে লিখতে পারো? লিখতে পারো না। তো এইরকম স্পেশাল পারপোজ যে আসলে কম্পিউটার গুলো আছে বা কম্পিউটিং মেশিন গুলো আছে, এগুলোকে বলা হয় স্পেশাল পারপোজ কম্পিউটার। আর জেনারেল পারপোজ কম্পিউটার বলতে আমরা ওভারঅল সব কাজই করতে পারি, এবং আমরা যে কম্পিউটার গুলো ইউজ করি এগুলোকে বলা হয় জেনারেল পারপোজ কম্পিউটার। তো এখানে অনেকগুলো অ্যাটেম্পট নেওয়া হয়েছিল যেটা আসলে জেনারেল পারপোজ কম্পিউটার গুলো ইউজ করার জন্য। ঠিক আছে, বাট টেকনোলজির বিভিন্ন ধরনের টেকনোলজি পোস্ট সাম ডন্টিং। হ্যাঁ, ডন্টিং মানে বিভিন্ন ধরনের প্রবলেম অথবা ডিসকারেজিং মানে অনুৎসাহিত। তো বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য আসলে এই জিনিসগুলো স্যাটিসফ্যাক্টরি লেভেলে আসলে সলভ হয় নাই। হ্যাঁ, যতক্ষণ না পর্যন্ত ইলেকট্রনিক কম্পিউটিংটা আসছে মিড অফ দ্য 20th সেঞ্চুরি। মানে এই যে জেনারেল পারপোজ কম্পিউটারটা, এই জেনারেল পারপোজ কম্পিউটারগুলো আসলে কি বিভিন্ন প্রবলেমের কারণেই হোক বা যেভাবেই হোক, এই জিনিসগুলো আসলে আমাদেরকে আমাদের যে আসলে একটা প্রয়োজন বা দরকার, ওটা আসলে ফুলফিল করতে পারে না যতক্ষণ না পর্যন্ত ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কৃত হয়েছে। তো আমরা আসলে এখন মেকানিক্যাল কম্পিউটার যখন পড়ি, মেকানিক্যাল কম্পিউটার আমরা মূলত দুইটা কম্পিউটারকে বেশি এমফাসাইজ করি। একটাকে বলা হয় ডিফারেনশিয়াল ইঞ্জিন আর একটাকে বলা হয় অ্যানালিটিক্যাল ইঞ্জিন। হ্যাঁ, দুইটাই আসলে কি চার্লস বেবেজের। হ্যাঁ, চার্লস বেবেজের নাম শুনছি, ভদ্রলোককে কি কেউ চিনি? চার্লস বেবেজ। জি স্যার। হ্যাঁ, কে এই ভদ্রলোক? স্যার কম্পিউটারের জন্য। আচ্ছা, আমরা তো আরো শুনে থাকি যে
এওয়ার্ড একিনকেও তো বলা হয়, তাহলে আসলে আমরা কিভাবে ডিফারেন্ট করব যে আসলে দুইজনের নাম? বলতে পারো, এটা কি বলতে পারো মেহেদি? ওটা বলতে পারি না, ওটা বলতে পারি না স্যার, তবে মানে ছোটকাল থেকে পড়ে আসছি যে চার্লস বেবেজ হচ্ছে কম্পিউটারের জনক। আচ্ছা, সো আমরা আসলে ফাদার অফ কম্পিউটার বলা হয় আসলে চার্লস বেবেজকে, হ্যাঁ, কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজ। কিন্তু আধুনিক কম্পিউটারের যে আসলে প্রবর্তন আসছে ওটা আসলে বলা হয় আধুনিক কম্পিউটারের যে প্রবর্তক ওটাকে বলা হয় এওয়ার্ড একিনকে, হ্যাঁ, এওয়ার্ড একিন। ওটা কেন বা কিভাবে ওই জিনিসগুলো আমি দেখাবো বা বলবো। দেখো, চার্লস বেবেজের ডিফারেনশিয়াল ইঞ্জিনটা আমরা পড়ি, এটা সম্পর্কে আমরা অনেকেরই আইডিয়া আছে, ডিফারেনশিয়াল ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তো এখন থেকে কিন্তু আসলে আমাদের মেকানিক্যাল কম্পিউটার শুরু, হ্যাঁ, বিভিন্ন ধরনের মেকানিক্যাল ডিভাইস যেগুলো আসলে ইলেকট্রিক পাওয়ারে চলে না, বিভিন্ন ধরনের মোটর বা মেশিনারিজ দিয়ে আসলে পরিচালিত হয়। চার্লস বেবেজ এটা আসলে ফার্স্ট একটা কম্পিউটার আবিষ্কার করছে যেটা আসলে মাল্টি স্টেপ অপারেশন অটোমেটিক্যালি করবে উইথাউট হিউম্যান ইন্টারভেনশন ইন এভরি স্টেপ। চার্লস বেবেজ 19 সেঞ্চুরির দিকে এরকম একটা কম্পিউটারের ডিজাইন দিল যেটা আসলে কি কোনো ধরনের মানুষের হস্তক্ষেপ ছাড়া, মানুষের হস্তক্ষেপ বলতে যে ধরো এখান থেকে এখানে দিতে হবে, এখান থেকে এখানে দিতে হবে, এরকম আগে যে ধরো ওই যে স্লাইড রুল, অ্যাবাকাস, এগুলো যে পড়ছো, হ্যাঁ, এখানে জাস্ট তুমি ইনপুটটা দিয়ে দিবা, সেইটাকে প্রসেস করে আসলে কি করবে, আউটপুটটা দিয়ে দিবে। তো মানুষের কোনো এখানে ইন্টারভেনশন নাই বা মানুষের কোনো হস্তক্ষেপই নেই। তো এই যে ধারণাটা দিল, আর এই ধারণাটা ফুললি আসলে কি এগেইন দ্য টেকনিক্স আর এন্টায়ারলি মেকানিক্যাল। এটা আসলে কি এই টোটাল যে টেকনিকটা কম্পিউটার, এটা আসলে কি মেকানিক্যালি রয়ে গেল, হ্যাঁ। আর এটা বেবেজের ফার্স্ট কম্পিউটার মেশিন, যেটাকে বলা হয় আসলে কি ডিফারেনশিয়াল ইঞ্জিন, হ্যাঁ। আর এটা গণনা করতো, এবং আমরা যে আসলে যে জিনিসগুলোকে গণনা করাতাম সেই জিনিসগুলোকে আসলে কি কম্পিউটেশনাল টেবিল বলা হয়, হ্যাঁ। যেমন ধরো যে তোমরা রাউটিং টেবিল তো পড়ছো, তাই না? তোমরা যে আসলে নেটওয়ার্কিং যখন পড়ছো, তো রাউটিং টেবিলে কি থাকে, টোটাল নেটওয়ার্কের যে ডিটেইলসটা ওটাই তো থাকে, তাই না? কার কার সাথে প্যাকেট পাঠালো বা সেন্ডিং হলো, যত ধরনের সেশন ক্রিয়েট হলো। ঠিক আমরা যখন একটা ইনস্ট্রাকশন প্রসেস করি, তো এই প্রসেসরের কাছে টোটাল ডিটেইলসটা যায় না। যেমন ধরো আমি লিখলাম যে এক্স, ধরো চিন্তা করলাম যে এক্স একটা উৎপাদকের কথা চিন্তা করি, এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 6, হ্যাঁ। তো এটাকে করলাম, এখন ভিতরে প্রসেস করার জন্য এক্স এর ভ্যালু বা এরকম 3x প্লাস 2x ইকুয়ালস টু 6 প্লাস 6 এরকম করে করে আসলে উৎপাদকটা ভেঙে ভেঙে করবো। এই যে একটা, এটা আসলে কি একটা প্রসেস, টোটাল ডিটেইলস। এই ডিটেইলস যে কম্পিউটেশনাল টেবিলসটা, এই টেবিলসটা আসলে সে বলছিল যে ডিফারেনশিয়াল ইঞ্জিনে এটাকে অটোমেটিক্যালি প্রিন্ট করে দিবে, এবং কিছু ইরর বলতে আসলে আমাদের যেমন ধরো আউটলায়ার যে ধরনের ইরর গুলো থাকে, যেমন ধরো এই জিনিসটা এখানে না কিন্তু এখানে চলে আসে আউটলায়ার বলতে। যেমন ধরো সাপোজ চিন্তা করতে পারি যে হ্যাঁ, আমি কম্পিউটার আর্কিটেকচার ক্লাসে কম্পিউটার নেটওয়ার্ক এর একটা কথা বললাম, এটা কিন্তু কম্পিউটার আর্কিটেকচারের সাপেক্ষে একটা আউটলায়ার, হ্যাঁ। এই ধরনের যে আউটলায়ার গুলো ছিল বা ইরর গুলো ছিল ছোটখাটো, এই জিনিসগুলো আসলে সে কি করবে, অ্যাভয়েড করবে, হ্যাঁ। আর এটা শুধুমাত্র, ঠিক আছে, পারফর্ম করতে পারতো অনলি এডিশন, হ্যাঁ, এডিশন, শুধুমাত্র যুগের কাজটা আসলে করতে পারতো, এবং এটা কমপ্লেক্স এবং ফাংশন আসলে কি করতে পারতো, এডিশনটা এলোনলি করতে পারতো। তো তুমি যদি সহজে এটাকে বলে দেখো যে ডিফারেনশিয়াল ইঞ্জিন সম্পর্কে তোমাকে বলতে দেয়, তখন তুমি বলবা যে আসলে 19 সেঞ্চুরির দিকে চার্লস বেবেজ একটা কম্পিউটারের একটা ডিজাইন দেয় যেটা আসলে অটোমেটিক্যালি সবগুলো ক্যালকুলেট করবে উইথাউট হিউম্যান ইন্টারভেনশন। তারপরে কি করবে, এটা যে কম্পিউটিং টেবিলস আছে এই সবগুলোকে প্রিন্ট করবে, এবং এটা কমপ্লেক্স যে ইকুয়েশন গুলো, কমপ্লেক্স যে এডিশন গুলো আছে ওগুলো আসলে কি স্মুথলি করতে পারতো। এই হলো আসলে কি ডিফারেনশিয়াল ইঞ্জিন। তো ডিফারেনশিয়াল ইঞ্জিনটা আসলে কি, দেখো সে বলছিল যে মাল্টি স্টেপ করতে পারবে। দেখো সে শুরুতে কি বলছিল, মাল্টি স্টেপ করতে পারবে, কিন্তু আলটিমেটলি সে কি মাল্টি স্টেপ করাইতে পারছে, করাইতে পারেনি, শুধুমাত্র যুগের কাজটা করতে পারছে। এই যে একটা প্রবলেম, সে সম্পূর্ণটা করতে পারে না। আর এই সম্পূর্ণটা করতে না পারার পিছনে একটা রিজন ছিল, এটা তার মাথায় তখন আসলে কি নতুন আর একটা আইডিয়া আসছিল যেটাকে বলা হয় অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যে চার্লস ডিফারেনশিয়াল ইঞ্জিন 2 নামে পরিচিত।
এটাকে বলা হয় অ্যানালিটিক্যাল ইঞ্জিন, যেটাকে আসলে খুবই ফাস্টার। ডিফারেনশিয়াল ইঞ্জিনে যেই ধরনের একটা চিন্তা ভাবনা করছিল ওটার চেয়ে বেটার ক্যালকুলেশন এবং বেটার পারফরমেন্স দিবে এরকম একটা আইডিয়া। এবং ডিফারেনশিয়াল ইঞ্জিনটা অনেক সময় আমরা যখন হিস্টোরি অফ কম্পিউটার পড়ি তখন আসলে দেখি যে সে যে ফান্ডিং, আমরা জানি যে প্রত্যেক সায়েন্টিস্ট তো আর আসলে ধনী হয় না, আর মূলত সায়েন্টিস্টরা তো আর আসলে এরকম মানে রিচ পিপল হয় না, তারা বিভিন্ন ধরনের ফান্ডিং বা গভর্নমেন্ট অথবা বিভিন্ন ধরনের কোম্পানি থেকে টাকা পয়সা নিয়ে তো এগুলো আসলে তৈরি করে বা আবিষ্কার করে। তো ওই যে ব্রিটিশ সরকারের যে আসলে ফান্ডিং ছিল ওটারও আসলে বিভিন্ন ধরনের লিকেজ, বিভিন্ন ধরনের মানে অপ্রতুলতার কারণে আসলে এই কাজটা সম্পূর্ণ হয় না। হ্যাঁ, আবার এটাও বলা হয় যে আসলে তার মাথায় তখন ওই যে মাচ পাওয়ারফুল কম্পিউটিং একটা ডিজাইন কাজ করছিল বা ডিজাইন নিয়ে সে চিন্তা ভাবনা করছিল, এই জন্য আসলে এটাকে সম্পূর্ণ করা হয়। আর ওই যে আসলে মাচ পাওয়ারফুল যে ডিজাইনটা ওটাই হলো আসলে কি ডিফারেনশিয়াল ইঞ্জিন 2, যেটাকে বলা হয় অ্যানালিটিক্যাল ইঞ্জিন। হ্যাঁ, অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আর এই অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা 7th অর্ডার পলিনোমিয়াল x⁻7, ঠিক আছে, যেরকম আমরা করি x² x³ x⁴ 5 6 7 এরকম 7th অর্ডার পলিনোমিয়াল এবং 31টা ডেসিমাল ডিজিটের অ্যাকুরেসি পর্যন্ত সে পারফেক্টলি দিতে পারতো অ্যানালিটিক্যাল ইঞ্জিনটা। হ্যাঁ, আর অ্যানালিটিক্যাল ইঞ্জিনের যে ফেব্রিকেশনের সাইজ বা প্রিসিশন ওয়েট এগুলো দেয়া আছে। তো এই দুই একটা কথা আসলে তোমরা লিখবা। আর অ্যানালিটিক্যাল ইঞ্জিনটাকে আসলে বলা হয় ফার্স্ট জেনারেল পারপোজ প্রোগ্রামেবল মেকানিক্যাল কম্পিউটার। ফার্স্ট জেনারেল পারপোজ মেকানিক্যাল কম্পিউটার বলা হয় আসলে কি অ্যানালিটিক্যাল ইঞ্জিনকেই। এটা একটু মনে রাখবা, দুইটা কোয়েশ্চেন হয়, ফার্স্ট জেনারেল পারপোজ মেকানিক্যাল কম্পিউটার, ফার্স্ট জেনারেল পারপোজ ইলেকট্রিক্যাল কম্পিউটার। তো আমরা যেহেতু ইলেকট্রনিক ইভলিউশনে এখন আসি নাই, আমরা মেকানিক্যালে আসি, তার মানে আমরা মেকানিক্যালেরটা আসলে আমরা জেনে গেলাম যে ফার্স্ট মেকানিক্যাল জেনারেল পারপোজটা কম্পিউটিংটা হলো আসলে কি অ্যানালিটিক্যাল ইঞ্জিন। অ্যানালিটিক্যাল ইঞ্জিন। আর এই হলো একটা স্ট্রাকচার অফ এ বেবেজেস অ্যানালিটিক্যাল ইঞ্জিন, অথবা এই কোয়েশ্চেনটা একাধিক ভাবে আসে। হ্যাঁ, একাধিক ভাবে আসে, একটা হলো হয় আসতে পারে স্ট্রাকচার অফ বেবেজেস অ্যানালিটিক্যাল ইঞ্জিন অথবা ফার্স্ট জেনারেল পারপোজ মেকানিক্যাল ইঞ্জিন অথবা মেকানিক্যাল কম্পিউটার। এইভাবে আসলে কোয়েশ্চেনটা হয়, দুইভাবেই কোয়েশ্চেনটা হতে পারে। ঠিক আছে, সো এটা থেকে পরীক্ষায় বিভিন্নভাবে কোয়েশ্চেন থাকে এবং আসে। হ্যাঁ, যেমন ধরো এখানে আমরা যে ডিজাইনটা দেখতে পাচ্ছি, যে দেখো পিসি ইউনিট, হ্যাঁ পিসিইউ যেটা প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট, আর এখানে মেইন মেমোরি, আর এটা হলো কি এএলইউ, আর এটা হলো কি ইনপুট আউটপুট। তো এইখানে প্রত্যেকটা কম্পোনেন্টকে তো আর আসলে ওই সময় তো আর মেমোরি বলা হতো না, বা ওই সময় তো প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট বা ওই সময় তো এএলইউ বলা হতো না। আমরা বর্তমানে যে ইউনিটটাকে এএলইউ বলতেছি এটাকে অ্যানালিটিক্যাল ইঞ্জিনে বলা হয়তো মিল। দেখো এখানে লেখা আছে, এখানে লেখা আছে আসলে কি মিল। আমরা বর্তমানে যেটা অ্যারিথমেটিক ইউনিট হিসেবে চিন্তা করি ওটাকে আসলে অ্যানালিটিক্যাল ইঞ্জিনে মিল বলা হতো। আর বর্তমানে আমরা যেটাকে আসলে মেইন মেমোরি বলতাম, মেইন মেমোরি বলি, এটাকে বলা হতো স্টোর। আর আমরা বর্তমানে যেটাকে আসলে কি পেরিফেরালস ডিভাইস বলি সেটাকে আসলে ওই সময় বলতো প্রিন্টার অথবা কার্ড পাঞ্চ। ঠিক আছে, কার্ড পাঞ্চ, যেমন ধরো আমরা জ্যাকোয়ার্ড লুম, ঠিক আছে, আমরা কার্ড পাঞ্চের মাধ্যমে কিন্তু আমরা এই গণনাগুলো করতাম। দেন আসলে অপারেশন কার্ড, প্রোগ্রাম কার্ডে দুইটা জিনিস থাকতো, একটা হয় কি অপারেশন কার্ড আর একটা হয় কি ভেরিয়েবল কার্ড। ঠিক আছে, অপারেশন কার্ড স্পেসিফাই করে দিত যে এখানে অপারেশন কার্ড স্পেসিফাই করে দিত যে আসলে কোন অপারেশনটা আসলে এখন এএলইউর মাধ্যমে মানে মিলের মাধ্যমে এক্সিকিউট হবে বা পারফর্ম করবে। হ্যাঁ, পারফর্ম করে দিবে। ঠিক আছে, অপারেশন কার্ড এখানে লেখা আছে অপারেশন কার্ড ইউজ টু সিলেক্ট দ্য অপারেশন টু বি পারফর্মড বাই দ্য মিল, মানে মিলের মাধ্যমে কোন অপারেশনটা এখন এক্সিকিউট হতে যাচ্ছে বা পারফর্ম হতে যাচ্ছে, এটা অপারেশন কার্ডটা স্পেসিফাই বা সিলেক্ট করে দিত। আর ভেরিয়েবলের কার্ডটা কি ছিল, ভেরিয়েবলের কার্ডটার কাজ ছিল স্পেসিফাই করে দেয়া, টু স্পেসিফাই দ্য লোকেশনস ইন দ্য স্টোর ফ্রম হুইচ ইনপুটস, যে এখানে স্পেসিফাই করে দিত যে আমার মেমোরির বা স্টোরের কোন জায়গা থেকে এটাকে লোড করবে অথবা কোন জায়গায় এটাকে স্টোর করবে, এটা আসলে স্পেসিফাই করে দিত। তো তোমরা এই বেবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিন অথবা জেনারেল পারপোজ মেকানিক্যাল জেনারেল
পারপোজ মেকানিক্যাল কম্পিউটারের যে আসলে ডিজাইন, এটা খুব ভালোভাবে পড়বা, এখান থেকে কোয়েশ্চেন আসেই, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আমরা আসলে ইলেকট্রনিক কম্পিউটিং করবো, যাতে আসলে আমাদের মনে থাকে সহজে এই জিনিসগুলো। তো আজকের ক্লাসে আসলে আমরা কি কি পড়ছি, যদি যে কোনো একজনকে আসলে জিজ্ঞেস করি, যেমন ধরো আমরা লাস্ট যে ব্যক্তি আছে তাকে জিজ্ঞেস করবো আজকে আমাদের এখানে অ্যাটেন্ডেন্সে, লাস্ট আসলে সজীবই আছে। সজীব বেশ কিছু অ্যান্সার দিয়েছে। সজীব, স্যার আমি ফার্স্টের দিকে স্যার ছিলাম না স্যার। আচ্ছা ফার্স্টে তুমি আসলে যতক্ষণ ছিলা ততক্ষণের মধ্যে আসলে কি কি টপিকস পড়ছো? স্যার যতক্ষণ ছিলাম এর মধ্যে স্যার কম্পিউটারের স্যার 5টা পয়েন্ট ছিল, তারপরে স্যার পয়েন্ট হচ্ছে এলিমেন্ট, এগুলোকে আমরা বলি এলিমেন্ট স্যার, এলিমেন্ট বা 5টা কম্পোনেন্ট। এলিমেন্ট ছিল কম্পোনেন্ট। আর তারপরে স্যার হচ্ছে কম্পিউটারের স্যার আর্কিটেকচার গুলা, মানে স্যার হচ্ছে ফার্স্টে যখন স্যার ঢোকার সাথে সাথে হচ্ছে স্যার একটা দেখলাম স্যার মানে কম্পিউটারের পারপোজ, তারপরে হচ্ছে স্যার লাস্টের দিকে আসি স্যার চার্লস ব্যাবেজ সম্পর্কে, তারপর স্যার জেনারেল পারপাস স্পেশাল পারপাস কম্পিউটার গুলো, স্যার এইগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওকে, থ্যাংক ইউ। রেজওয়ানা সাম্মি, রেজওয়ানা সাম্মি, আজমিনা আক্তার, আজমিনা আক্তার, আচ্ছা ওকে। ফজলে রাব্বি হাওলাদার, ফজলে রাব্বি শুরু থেকে প্রথম ছিল। দিকে আমরা, জি স্যার, শুরু থেকে স্যার যেগুলো পড়ছি স্যার কম্পিউটার আর কম্পিউটারের ভিতর, কম্পিউটিং এর ভিতর পার্থক্য স্যার। হুম, তারপরে স্যার যে অ্যানালগ যে জিনিসগুলো স্যার, আর এই তো কম্পিউটারের জনক কে, তারপর যেটা এই ব্যাবিলন, যেটা ইসের যেটা কি কি বলে স্যার, ওই যে গণনা করে যে অ্যাবাকাস। অ্যাবাকাস, অ্যাবাকাসটা স্যার কোথায় কি আবিষ্কৃত হয়েছে স্যার, ওইটা নিয়ে যে ডিসপুট ওইটা তো স্যার। তারপর কম্পিউটারের যে মানে ইতিহাস স্যার, এগুলো স্যার। আচ্ছা ওকে, আমি বলি এবার, তোমরা একটু শোনো। আমরা শুরু থেকে আসলে কি কি পড়ছি বা আজকের ক্লাসের যে আউটকামটা সেটা, হ্যাঁ। আমরা প্রথমে আমরা সাবজেক্টের নামানুসার আর্কিটেকচার এবং অর্গানাইজেশনটা কি এই জিনিসটা পড়লাম। তারপরে আমরা পড়লাম যে আসলে কম্পিউটিং এবং কম্পিউটার দুইটা ওয়ার্ডের মিনিং এবং দুইটা কি কাজ। দেন আসলে আমরা পড়লাম যে নেচার অফ কম্পিউটিং, হ্যাঁ, কিভাবে আসলে গণনা করা হয়তো, হ্যাঁ। দেন আসলে আমরা পড়লাম যে আসলে কম্পিউটার এবং হিউম্যান ব্রেইনের তফাৎ এবং মিল, মানে সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস। তারপরে আমরা দেখলাম যে একটা অ্যাবস্ট্রাক্ট কম্পিউটার আসলে কি, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট কম্পিউটার। তারপরে দেখলাম একটা আমাদের কম্পিউটিং বিভিন্ন ধরনের টুলস, যেমন ধরো অ্যাবাকাস, স্লাইড রুল, হ্যাঁ, কম্পিউটিং টুলস, মেকানিক্যাল কম্পিউটিং টুলস, অ্যাবাকাস, স্লাইড রুল, হ্যাঁ। দেন আসলে আমরা দেখলাম যে আসলে আমাদের সেভারাল কি কম্পোনেন্টস অফ কম্পিউটার, একটা কম্পিউটারের যে কি কম্পোনেন্টস অথবা এই জিনিসগুলো আসলে আমরা দেখলাম। দেন আসলে আমরা দেখলাম যে আসলে আমাদের মেকানিক্যাল কম্পিউটার সম্পর্কে, হ্যাঁ, মেকানিক্যাল কম্পিউটার সম্পর্কে, মেকানিক্যাল কম্পিউটার সম্পর্কে আমরা কি দেখলাম, দুইটা কম্পিউটার সম্পর্কে দেখলাম। একটা হয় কি ডিফারেন্সিয়াল ইঞ্জিন, আর একটা হয় কি অ্যানালিটিক্যাল ইঞ্জিন। তো ডিফারেন্সিয়াল ইঞ্জিন এটার আসলে কোনো ডিজাইন দেখি নাই, কিন্তু আমরা অ্যানালিটিক্যাল ইঞ্জিনের কি দেখেছি, স্ট্রাকচারটা দেখেছি, এবং ওই স্ট্রাকচারের মধ্যে যে যে কম্পোনেন্ট আছে, যেমন ধরো মিল, স্টোর, কার্ড পাঞ্চ, অপারেশন কার্ড, ভেরিয়েবল কার্ড, এগুলোর ইন্ডিভিজুয়াল ডিটেলসটা আমরা দেখছি। এই হলো আসলে আজকের ক্লাসের আউটকাম, বা আজকের ক্লাসে আমাদের যে টপিকসগুলো আমরা স্টাডি করছি অলরেডি, হ্যাঁ।